প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এর পার্ট 2 থেকে সম্ভাব্য প্রশ্ন এবং এর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পার্ট 2, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস বিভাজন পদ্ধতি দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াস এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনোসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস বলে। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজমের ভিতর বিভাজন হয়। তবে ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস শুরু হওয়ার আগে কোষটি নিউক্লিয়াসের কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এই অবস্থাকে বলা হয় ইন্টারফেজ। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে ঢোকার পূর্বের যে কাজ, সেই দশাটাকে বা সেই অবস্থাটাকে বলা হয় ইন্টারফেজ। আর পুরো মাইটোসিস প্রক্রিয়াটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিস, বিভাজিত কোষে নিউক্লিয়াসটি একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনোসিস সম্পন্ন হবে। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্যায়কে 5টি ভাগে ধাপ করা হয়েছে। ধাপগুলো হলো প্রোফেজ 1, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। অর্থাৎ ক্যারিওকাইনোসিসকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ। এখন এই ভাগগুলোর এখানে বর্ণনা দেওয়া আছে, যেগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন প্রথমে আছে প্রোফেজ। এইটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে কোষে নিম্নলিখিত ঘটনা ঘটে। নিম্নলিখিত কি কি ঘটনা ঘটে? 1, কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। 2, নিউক্লিয়াসের জালিকা ভেঙে গিয়ে কতকগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশ সৃষ্টি হয়, এগুলোকে ক্রোমোজোম বলে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে এবং এগুলোকে সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। এখান থেকে তোমাদের পড়তে হবে প্রোফেজের ধাপগুলো লিখো, অর্থাৎ এই অংশটুকু তোমাদেরকে মুখস্থ করতে হবে। এরপর হলো পার্ট 3, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রথমে আছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ হলো এ ধাপটি স্বল্পস্থায়ী। এ ধাপে প্রথমে নিউক্লিয়াসের পর্দা ও নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায় এবং 2, নিউক্লিয়াসের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এগুলো মাকু আকৃতি ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। যদি বলা হয় স্পিন্ডল যন্ত্র কি, তাহলে তোমরা এখান থেকে লিখে দিতে পারবে। স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তীয় বিষুবীয় অঞ্চল বলে। প্রাণীকোষের সেন্ট্রিওল দুটি চারিদিকে দুটিতে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের বিপরীত মেরু দুটি পৌঁছালে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে স্পিন্ডল তন্তু বলে। এদের থেকে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয় তাদেরকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে। অর্থাৎ স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল তন্তু, আকর্ষণ তন্তু কি, তোমরা এখান থেকে লিখে দিতে পারবে। আর এখান থেকে তোমাদেরকে পড়তে হবে প্রোমেটাফেজের ধাপে কি ঘটে, অর্থাৎ এটুকু তোমাদেরকে মুখস্থ করতে হবে। এরপর মেটাফেজের ধাপে 1, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এবং ধাপ 2, এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। তাহলে মেটাফেজে ধাপগুলো লিখো, সেই ক্ষেত্রে তোমাদেরকে এতটুকু লিখতে হবে, অর্থাৎ এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এরপর অ্যানাফেজের ধাপে কি ঘটে দেখো। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার 2 ভাগ বিভক্ত হয়, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে।
ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে এবং ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলো সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এই অবস্থায় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার ভি, এল, জে অথবা এল আকৃতি বিশিষ্ট হয়। অর্থাৎ ক্রোমোজোমগুলো অবস্থান করে, ওটা দেখতে অনেকটা ভি এর মতো বা এল এর মতো বা জে বা আই এর মতো দেখতে দেখা যায়। যেমন এখানে দেখা যাচ্ছে ভি এর মতো। তাহলে এখানে তোমাদেরকে পড়তে হবে অ্যানাফেজের ধাপে কি ঘটে, বা সংক্ষেপে অ্যানাফেজের ধাপগুলো বর্ণনা করো, তখন তোমাদেরকে এটুকু লিখতে হবে। এরপর আসে টেলোফেজ। টেলোফেজের ধাপে 1, অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। 2, এরপর উভয় মেরু ক্রোমোজোমগুলো ঘিরে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। প্রাণীকোষে উভয় মেরুতে একটু করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। এবং 3, এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে এবং পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের 2 মেরুতে 2টি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনোসিসের সমাপ্তি ঘটে। তাহলে তোমাদেরকে এখান থেকে পড়তে হবে টেলোফেজের ধাপে কি ঘটে, অর্থাৎ এটুকু তোমাদেরকে মুখস্থ করতে হবে। সর্বশেষ হলো সাইটোকাইনোসিস। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনোসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনোসিসের শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্রগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে, ফলে একটি মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষের সৃষ্টি হয়। অর্থাৎ তোমাদের সাইটোকাইনোসিস থেকে পড়তে হবে সাইটোকাইনোসিস পর্যায়ে কি ঘটে বা কিভাবে সাইটোকাইনোসিস পর্যায় সংগঠিত হয়, সেক্ষেত্রে এটুকু তোমাদেরকে লিখতে হবে। প্রাণীকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দায় উভয় পাশ থেকে 2টি খাস সৃষ্টি হয়। কোষ পর্দার এই খাস ক্রমশ ভিতর দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয় এবং মিলিত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয় এবং প্রাণী কোষে ক্লিভেজ বা ফরওয়ার্ডিং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। এরপর পার্ট 5 ও 6 মিয়োসিস। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 5 ও 6 থেকে মিয়োসিসের সম্ভাব্য প্রশ্ন এবং এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।